ফায়ারিং করার মানে হলো কি তোমার একদিকে তো হরমুজ বন্ধ হবে, অন্যদিকে রেড সি যেটা আছে আমরা ওটাই বন্ধ করে দেব। তার মানে এটা তো বন্ধ হলো, এটাও বন্ধ হয়ে যাবে। দেখুন এটা দেখান, আপনি বুঝতে পারবেন এটা। তো এটা একটা অদ্ভুত জিনিস তৈরি হচ্ছে। এবং স্যার যদি মান্ডাব প্রণালী যদি বন্ধ হয়ে যায় সেটা কিন্তু একটা রাশিয়ার জন্য একটা বড় চাপের বিষয়, এবং সেক্ষেত্রে কিন্তু তেল আমদানি রপ্তানির জন্য কিন্তু একটা বিশাল একটা কিন্তু মানে বলা যেতে পারে একটা অজানা থ্রেট যদি মান্ডাব বন্ধ হয়ে যায় এরপরে এসে হরমুজের প্রণয়ের পরে এসে। অ্যাবসলিউটলি, যদি এই দুটো জিনিস থেকে 40% থেকে বেশি যেখানে তেল শেষ হয়ে যাবে, আজকে $110 পার ব্যারেল হয়ে গেছে, যেটা 50-60 ডাবল দুগুণ দাম হয়ে গেছে, তাহলে কোথায় থেকে তেল আসবে? ভেনেজুয়েলা। আজকে আমরা এলপিজি যেটা আছে আমরা ওটা কিনছি কোথা থেকে, বা সিএনজি কোথা থেকে কিনছি? আমেরিকা থেকে। আমেরিকা এটাই চেয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের আরও একটা থিওরি আছে, ওর মধ্যে বলা হচ্ছে যে আমেরিকা ইজ নট ইন্টারেস্টেড ইন রিজলভিং দিস ম্যাটার। ওরা চাইছিল যে ইরান যেটা আছে, ওর যতগুলো খাড়ি দেশ আছে ওখানে যুদ্ধটা হোক, আর আমরা বাইরে দিয়ে দেখবো, আর যতগুলো আমাদের তেল আছে, ভেনেজুয়েলা অয়েল আছে, আমাদের ন্যাচারাল গ্যাস আছে, ওটা আমরা বিক্রি করব। এইটাই প্ল্যানিং নিয়ে আজকে বসেছে। এই দ্বিতীয় মাসে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা আমাদের মনে হয় যে ইরান চালিয়ে যাচ্ছে, ইরান শক্ত আছে, ইরানের ঘাঁটি শক্ত আছে। ইট ইজ নট পসিবল টু স্টপ এই যুদ্ধটা শেষ করার। আমরা তো বললাম টাইম লাইন মার্চ মাসে ছিল না, টাইম লাইনে এখন যেটা আছে আমি দেখতে পাচ্ছি যে এই টাইম লাইন যেটা আপনার সামটাইম ইন এপ্রিল থেকে জুনের মধ্যে আপনার কিছু হবে, ওর আগে হবে না। ওয়ার্ল্ড প্রেশার এখন আমেরিকার উপরে আছে, ওয়ার্ল্ড প্রেশার এখন আমেরিকার অ্যান্ড ইসরায়েল দুজনের উপরে আছে। ইসরায়েল চেষ্টা করেছিল নিজের বাউন্ডারিটা বাড়াবার জন্যে, যেরকম সিনাই প্রভিন্সে করেছিল, যেরকম জর্ডানের সঙ্গে করেছিল, যেরকম সিরিয়ার সঙ্গে করেছিল, এখন ওরা হিজবুল্লাহর সঙ্গে করে আপনার লেবনানের দিকে যাচ্ছে। কিন্তু লেবনানের সঙ্গে যাচ্ছে, কিন্তু ওখানে যারা আমরা হিজবুল্লাহ দেখছি, ওটা মার্কাওয়া ট্যাঙ্কের উপরে যেরকম অ্যাটাক করেছে, আমরা জানি না, ওটা আমরা প্রুফ করতে পারছি না, কিন্তু এটা খুব ডেঞ্জারাস। এরকম জিনিস যেটা হয়েছে, এটা ইজ নট কারেক্ট। সো আজকে যে আমরা দেখছি, আপনি যেটাগুলো জিনিস বললেন, একটা গ্রাউন্ড মোবিলাইজেশন চলছে, রাইট? অ্যান্ড তারপর এটা আরও ধর্মীয় জিনিস চলছে, যেখানে ইরান একদিকে আছে আর খাড়ি দেশের মধ্যে দুটো ফাড় হয়ে গেছে, যার মধ্যে ইউএই এন্ড সৌদি আরেবিয়া একদিকে আছে। সৌদি আরেবিয়া যেটা ক্রাউন প্রিন্স আছেন, উনি বারবার আমেরিকাকে বলছেন কি তোমরা ইরানকে শেষ করো, নাহলে আমরা প্রবলেমে আছি, আমরা নাহলে ওদের কাছে যদি নিউক্লিয়ার হয়ে যায়, সব কিছু হয়ে যায়, তাহলে আমরা আর বাঁচতে কিন্তু পারবো স্যার না। ইরানকে শেষ করাটা কি এতটা সহজ? কারণ আমরা যদি দেখি যে ইরান কিন্তু ইতিমধ্যে ইরানকে সাপোর্ট করছে কিন্তু আরো বেশ কিছু দেশ, এবং বলা হচ্ছে যে ইরানের পেছনে রাশিয়ার একটা ব্যাকআপ থাকতে পারে, একটা চায়নার ব্যাকআপ থাকতে পারে, এবং রাশিয়া এবং চায়না অন্যতম শক্তিশালী দেশ, এটার যদি ব্যাকআপ থাকে, এবং ডাইরেক্টলি না বললে পরেও পাকিস্তানও কিন্তু তারা হাবে ভাবে বুঝিয়ে দিচ্ছে যে তারা হচ্ছে ইরানের পাশে রয়েছে। তাহলে সবটা মিলে তাহলে কি একটু লড়াইটা কঠিন হয়ে যাচ্ছে না ইরানের এগেনস্টে? না, দেখুন, পাকিস্তানও ওদের সঙ্গে নেই। পাকিস্তান সৌদি আরেবিয়ার সঙ্গে আছে, ওদের ডিফেন্স প্যাক্ট আছে। পাকিস্তান এখন মিডিয়েশন রোল করছে, এটাই সব থেকে বড় জিনিস। স্যার আমি এক্ষেত্রে একটা কথা বলতে চাই, যেটা গত পরশুর একটা খবর ছিল যে ইরানের ছোড়া একটা মিসাইল ইসরায়েলে পড়েছিল, এবং সেই মিসাইলের গায়ে কিন্তু পাকিস্তানকে ধন্যবাদ লেখা ছিল। তা ওরা তো ইন্ডিয়াকেও ধন্যবাদ লিখছে। ইরান আজকাল কেন যে আমাদের কাশ্মীরে অনেকগুলো ছেলেগুলো যারা ওখানে শিয়া পপুলেশন আছে, ওরা পয়সা জোগাড় করেছে, নিজের পয়সা পিগি ব্যাংক ভেঙে ওখান থেকে পয়সা দিয়ে ওদের বলছে আমি দেবো। ওরা কী করে দেবে কেউ জানে না, এটা সব ফ্রড। এটা একটা সাইকোলজিক্যাল অপারেশন আমরা বলি, কেন যে ইরানের সঙ্গে আপনি ডাইরেক্ট পয়সা পাঠাতে পারবেন না, কেন যে সব সিস্টেম বন্ধ আছে, আর ওদের এম্বাসি এটা পয়সাটা নেবে না। তাই পাকিস্তানকে থ্যাংক ইউ বলার জন্য, কেন ওরা যে মেসেজগুলো পাঠাচ্ছে আপনার ইরানের কাছে, ওরাই মেডিয়েটর হয়ে এসছে। আর যতগুলো সোশ্যাল মিডিয়া যদি খবরটা আমরা দেখি, তার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ওদের প্রেসিডেন্ট অ্যান্ড ওদের যে ফরেন এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার আছে, এরা দুজনের যদি লাইফ যদি বেঁচে থাকে, বিকজ ইসরায়েলের কাছে ওদের এক্স্যাক্ট লোকেশন আছে, ওকে বাঁচানোর জন্য পাকিস্তান বলছে যদি ওরাও মরে যায় তাহলে আমরা কার সঙ্গে কথা বলবো। তাই এইটা কথাটা আবার ঘুরে আসলো, মাথাটা কেটে যাচ্ছে ইরানের। যতগুলো লোক যারা ওখানে অপারেশন, যারা পলিটিক্যাল লিডার ছিল, ওদের ইরানিয়ান রিভলিউশনারি গার্ড কমান্ডার ছিল, ওরা সব একের পর এক আমরা দেখছি মরে যাচ্ছে, রাইট? কিন্তু ওরা এখনও 31st প্রভিন্সে 31টা প্রভিন্স থেকে যেভাবে কোঅর্ডিনেটেডভাবে ওরা অপারেশনটা চালিয়ে যাচ্ছে, অদ্ভুত। আজকে যে আমরা দেখলাম, এটাই বলছি, চাইনিজ ওখানে আপনি যেটা বললেন 300 থেকে বেশি চাইনিজ যারা ইরানে ছিল, যারা এটা কোঅর্ডিনেট করছিল,
ওরাও মারা গেছে, এর মধ্যে অনেক জায়গা মারা গেছেন, কিন্তু এদের যত মিসাইল যেটা সিটি আছে আজকেও ইয়াজেদ যেটা সেন্ট্রাল ইরানে আছে, যেটা গ্রেনাইট যেটা বলা হচ্ছে অক্ষুণ্ণ আছে, যতদিন এটা অক্ষুণ্ণ থাকবে ইরান চালিয়ে যাবে। ইরানের একটা হ্যাবিট আছে, টেনাসিটি এটা আমরা বলি, ওয়ার ওয়েজিং ক্যাপাবিলিটি আমরা বলি। এই ইরানের আজকে দিনের ওয়ার ওয়েজিং ক্যাপাবিলিটি অদ্ভুত আছে, ওরা এখনো হার মানবে না। মনে রাখবেন 80 থেকে 88 8 ইয়ার্স 8 বছর ওরা ইরাকের সঙ্গে যুদ্ধ চালিয়েছে, অ্যাটাক কাউন্টার অ্যাটাক কাউন্টার অ্যাটাক কাউন্টার অ্যাটাক, কত লক্ষ লোক মরে গেল। তখন ইরান ওই যুদ্ধটা জিততে পেরেছে আর ওদের সঙ্গে একটা কথাবার্তা হয়েছে। এই ইরান আজকে দিনে টাফেস্ট চ্যালেঞ্জ দিচ্ছে, আমেরিকাকে তো দিচ্ছেই, যতগুলো খাড়ি দেশ আছে ওদের উপরেও আপনি যেভাবে হামলা চালানো হয়েছে, যেভাবে কোঅর্ডিনেট করা হচ্ছে, ওর মধ্যে বাহরিন কাতার যারা আছে ওরা এখন কিন্তু, আর ওমান তো ছিল আগে থেকে, ইয়েমেন ছিল, এরা সব তো আপনার কি নাম ইরানের সঙ্গে ছিল। শুধু আজকে দুটো দেশ নেই, ওটা সৌদি আরেবিয়া অ্যান্ড ইউএই, ওরা বলছে আমরা মানি না। আর আমাদের ভারতীয়দের জন্য আপনি এটা জিজ্ঞেস করতে পারেন কি এই যুদ্ধটা আমাদের জন্য কেন এত ইম্পর্টেন্ট। আমাদের জন্য ইম্পর্টেন্ট বিকজ 1 কোটি লোক এই পুরো দেশে আমাদের ছড়িয়ে আছে। ইভেন ইরানের মধ্যে কতগুলো পড়ুয়া লোক ছিল আপনার 5000 থেকে বেশি, আমাদের 1 কোটি থেকে বেশি লোক এদিকে আছে যারা মধ্যমবর্তী লোক, যারা ওখানে চাকরি করছে, অনেক লোক ফেরত এসছে। যতদিন এই খাড়ি দেশ বন্ধ থাকবে, এটা খাড়ি দেশ বলা হয়, এটা যতদিন বন্ধ থাকবে আমাদের বাড়িতে ওদের পয়সা যেটা রোজগার দিয়ে আসতো ওটা বন্ধ থাকবে। তা আমাদের একটা তো লস আছে, একটা লস আপনি দেখতে পাচ্ছেন, এটা অয়েল নিয়ে আছে, অয়েল এবং গ্যাস দুটো। তাহলে তৃতীয় জিনিস ওদের সিকিউরিটি। যদি সিচুয়েশনটা খারাপ হয়, যদি আমেরিকা এই খার্গ আইল্যান্ড নেওয়ার জন্য, যেটা আপনার খার্গ আইল্যান্ড নেওয়ার জন্য যদি ওখানে গ্রাউন্ড যদি অপারেশন করে, তাহলে ইরান কিভাবে অ্যাটাক করবে, কোন কোন জায়গায় অ্যাটাক করবে। কেন যে ইরান টার্গেট সেটিং করে দিচ্ছে, আপনি যদি ওখানে একটা মারছেন ওরা দুটো পাল্টায় দুটো মারছে, তার মানে এদের ক্যাপাবিলিটিগুলো এখনো অক্ষুণ্ণ রয়েছে। তাহলে খার্গে কুয়েত থেকে আসছে না, সৌদি থেকে আসছে না, বাহরিন থেকে আসছে না, ইউএ থেকে লোক আসবে, কারণ যে ডিস্টেন্সটা বেশি নয়, এই ডিস্টেন্স আপনার 200 কিলোমিটার আছে, বেশি নয়। তার মানে এটা ওদেরও ড্রোন, এদেরও ড্রোন, ওদের মিসাইল, এদের মিসাইল, অনেকগুলো কাজে আসবে, সার্ভেলেন্স কাজে আসবে, উপর থেকে দেখতে পারবে কি কতগুলো লোক। এটা তো সব পাহাড়ি এলাকা আছে, এটা সব মাউন্টেনাস এরিয়া আছে, তো ওখান থেকে ইরান তাকাচ্ছে, এই দিক দিকে আমেরিকানরা তাকাচ্ছে। এই খার্গ আইল্যান্ড যদি এটা ক্যাপচার করা যায়, তাহলে ইরানের অনেকগুলো এনার্জি যেটা আছে, এটা আপনারা আগেও দেখিয়েছেন, এটা শেষ হয়ে যাবে। তাহলে আজকে দিনে এই সিচুয়েশনটা খুবই ইন্টারেস্টিং। আর এই যে স্ট্র্যাটেজিটা আমরা দেখলাম, প্রথম স্ট্র্যাটেজিতে মাথা কেটে গেল, বডি কেটে গেল, অনেক পার্ট ওরা লড়াই চালাচ্ছে, এটা অদ্ভুত। এটা মিলিটারি হিস্ট্রিতে আমরা অনেক কম দেখেছি, যেখানে আমরা দেখেছিলাম একটা ফোর্ট, একটা ঝান্ডা, একটা লিডারশিপ নিয়ে আমরা যুদ্ধ করতাম। যদি ওই লিডারটা হেরে যেত, সেনাপতি বা রাজা হেরে যেত, মরলে ওরা সারেন্ডার করতে, এরকম কোনো জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি না। একেবারে ধন্যবাদ স্যার, এত সুন্দর করে পুরো বিষয়টাকে বোঝানোর জন্য। খুব সুন্দর করে তিনি পুরো বিষয়টা তুলে ধরলেন। তবে ওই যে কথাতে উঠে আসছে যে তাহলে এর পরবর্তী কি, কারণ এবারে যদি স্থল আক্রমণ শুরু হয় বা এবারে যদি এই অন্যতম গুরুত্বপূর্ণ